স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকাল 8:30টায় ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। দেশের 19তম প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক শপথ নেন 2010 সালের 30শে সেপ্টেম্বর। 2011 সালের 17 মে 67 বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর নেন। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কয়েকটি রায় দিয়ে তিনি বিচারাঙ্গনে আলোচিত সমালোচিত হন। অভিযোগ রয়েছে তিনি নিজে আওয়ামী লীগ আমলে নানাভাবে সুবিধা নিয়েছেন। এছাড়া তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে। গত বছরের 5 আগস্টের পর থেকেই তাকে গ্রেপ্তারের দাবি জানায় আইনজীবীরা। স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত 2:52 গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। বুধবার রাত 1:18 বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খালেদা জিয়া। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া হাসপাতালে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরে আসেন। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেনকে উদ্ধৃত করে এ তথ্য জানান তিনি। দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা নিতে। সর্বশেষ চলতি বছর লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফেরেন খালেদা জিয়া। ব্রাহ্মণবাড়িয়ায় আজ জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবেন। পরে 11টায় কাউতলী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। সমাবেশ শেষে পদযাত্রা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা করবেন নেতাকর্মীরা। অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, সার্বিক পরিস্থিতিতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আর নাবিল। রিফাত, এনসিপির পদযাত্রা কখন শুরু হবে এবং আজকের কর্মসূচির বিষয়ে আমাদের একটু জানান। জি, জুলাই পদযাত্রার আজকে 24তম দিন। 24তম দিনে এনসিপি নেতৃবৃন্দ ইতিমধ্যে কিন্তু আসলে ব্রাহ্মণবাড়িয়া এসে প্রবেশ করেছেন। তারা বর্তমানে যে আমার পিছনে যে সার্কিট হাউসটি দেখতে পাচ্ছেন, তারা এখানে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবার এবং আহত এবং সরকার বিরোধী মোদী বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছিলেন তাদের সাথে জুলাই নেতৃবৃন্দের সাক্ষাৎ করার কথা রয়েছে। এই সাক্ষাৎ পর্বটি শেষ হওয়ার পরে আসলে আমরা দেখতে পাবো যে এখানে শহরের যে কাউতলী মোড়টা আছে সেখান থেকে আসলে পদযাত্রাটা শুরু হবে। এদিকে সাক্ষাতের জন্য বিভিন্ন আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা আসলে ধীরে ধীরে জড়ো হচ্ছেন। তারা এখনও সবাই এসে পৌঁছেননি। তারা আসলে হয়তো কিছুক্ষণের মধ্যে এই পর্বটি শুরু হবে। তারপরে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আসলে পদযাত্রাটি শুরু হবে কাউতলী মোড় থেকে। তারপরে শহরের যে মূল সড়কগুলো আছে, মোরাইল রোড, তারপরে আপনার টিএ রোড, এইসব এই পদযাত্রা এই সড়কগুলোতে পদযাত্রা শেষে আসলে শহরের পৌর মুক্ত মঞ্চে সেটি সভা করার কথা রয়েছে। এদিকে এই এনসিপি নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া আসবে দেখে আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আমরা দেখেছি শহরের বিভিন্ন এলাকায় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে, বিশাল বিশাল তোরণ নির্মাণ করা হয়েছে এবং এলাকার মানুষও আসলে খুব উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছেন। তারা সভাটির দিকে চেয়ে আছেন। তারা দেখতে চাচ্ছেন যে জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতা কর্মীদের দিয়ে গড়া এই দলটি জাতি এবং দেশকে গঠন নিয়ে কী ভাবনা ভাবছে, তাদের নির্বাচন নিয়ে তাদের ভাবনা কী, তাদের সংস্কার নিয়ে কী ভাবনা, এইসব জানতে চাচ্ছেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন সভাটি শুরু হবে এবং কখন এর আগে পদযাত্রাটা কখন শুরু হবে। এদিকে আজকে দুপুরে এই সভাটি শেষে আসলে জুলাই পদযাত্রাটি আসলে হবিগঞ্জের দিকে রওনা দিবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই কিছুক্ষণের মধ্যে উৎসবটা শুরু হবে। এই জন্য আমার পিছনে আসলে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে এবং আসলে যারা জুলাই আন্দোলনে যারা আহত নিহত পরিবার তাদেরকে রিসিভ করার জন্য এখানে অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।
ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাছিলেন সহকর্মী রিফাত আর নাবিল। কেবল সংকটে পড়লে প্রধান উপদেষ্টা বৈঠকে বসার প্রয়োজনীয়তা অনুভব করেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। গোপালগঞ্জ ও কক্সবাজারে একটি নির্দিষ্ট দলের প্রটোকলে ৮ কোটি টাকা খরচ করা হয়েছে উল্লেখ করে তারা সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেন রাজনৈতিক দলের নেতারা। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা এবং সচিবালয় ও মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভের পর মঙ্গলবার 4টি এবং বুধবার 13টি রাজনৈতিক দল ও জোটের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবারের বৈঠকে ফ্যাসিবাদের মাথাচাড়া দিয়ে ওঠা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের স্বচ্ছ তালিকা প্রকাশ, নির্দিষ্ট একটি দলকে সরকারের প্রটোকল দেয়া, সকল মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে প্রেস সচিবের কথা বলা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংস্কার ও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে নেতারা বলেন, এই সরকারকে দুর্বল সরকার মনে হচ্ছে। এখন পর্যন্ত সরকার কঠোর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। দুর্বল সরকার বলে মনে হচ্ছে আমাদের কাছে, কারণ যে এখন পর্যন্ত এই সরকার কাউকে বহিষ্কার করেছে, কোনো উপদেষ্টার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে সে ধরনের কোনো ব্যাপার নাই। যখনই ঘেরাও হয়, যখনই সচিবালয় ঘেরাও হয় বা যমুনা ঘেরাও হয়, তখনই শুধুমাত্র সরকার নড়ে চড়ে বসে। এই নতুন দল তাদেরকে যেভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে, যে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীও তো এই ধরনের প্রোটোকল পায় না। তাদের এই গোপালগঞ্জের প্রোগ্রাম করতে, কক্সবাজারের প্রোগ্রাম করতে সেনাবাহিনীর রাষ্ট্রের ৮ কোটি টাকা খরচ হয়েছে। রাজনৈতিক ময়দানে আমরা আমাদের বক্তব্য দেব, কিন্তু সেই বক্তব্য যেন শিষ্টাচার বহির্ভূত না হয় এবং সরকারের প্রতি আহ্বান জানাবো, কোনো রাজনৈতিকভাবে দলকে এমনভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে যা অত্যন্ত দৃষ্টিকটু। সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যে বিক্ষোভ হচ্ছে সেগুলো ধৈর্য নিয়ে দেখা এবং নিরপেক্ষভাবে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান নেতারা। যে মানুষের বিক্ষোভ থাকবে এবং সেই বিক্ষোভ প্রকাশের যে অধিকার সেটা থাকতে হবে, কাজেই ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করতে হবে এবং সেই ন্যায্য আচরণের মধ্য দিয়ে সরকার যাতে কোনো পক্ষ নয় এইটা দৃশ্যমান হয়, সেই জায়গাটা পরিষ্কার করা দরকার। দু একটি দল সরকারের মিটিং করার প্রয়োজন হলে মত বিনিময়ের সুযোগ পায়, বাট অন্য যে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তারা সুযোগ পাচ্ছে না। সেই ক্ষেত্রে এই বিষয়টি আমলে নিয়ে অন্তত প্রত্যেক মাসে যেন সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়ালগের মধ্যে দিয়ে পরিস্থিতি সম্পর্কে একটা করণীয় ঠিক করতে পারে, ধারণা নিতে পারে, এই প্রস্তাবটি আমরা রেখেছি। এছাড়াও রাজনৈতিক দলগুলোকে ছোট বড় বিভেদ না করে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ও নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান নেতারা। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা যাওয়া। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় দিনের প্রথমার্ধে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও আশেপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের যে কোনো সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এতে করে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ সময়ের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটি প্রতীকী প্রস্তাব পাশ করা হয়েছে। ওই প্রস্তাবে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার এই প্রস্তাবটি 71-13 ভোটে গৃহীত হয়। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 100 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 34 জন মানবিক সহায়তা নিতে চেয়ে হামলার শিকার হন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনাহারে নতুন করে আরও 10 ফিলিস্তিনি মারা গেছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর অপুষ্টিজনিত কারণে গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 111 জনে।
খেলার খবর, টি-20তে ধবল ধোলাই হবে পাকিস্তান, এমন পরিকল্পনা নিয়েই তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবে টিম বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম 2 ম্যাচে সিরিজ হেরে যাওয়া পাকিস্তান দল পাকিস্তানকে ধবল ধোলাই করার স্বাদ বাংলাদেশ আগেও পেয়েছে। 2015 সালে ঘরের মাঠে ওয়ানডে আর গত বছর পাকিস্তানে গিয়ে প্রথম টেস্ট সিরিজ জয়কে বাংলাদেশ রূপ দিয়েছিল হোয়াইট ওয়াশে। এবার প্রথমবারের মতো তাদের টি-20 সিরিজে হারিয়ে ওই হাতছানি এসেছে এই সংস্করণেও। এর আগে পাকিস্তানের বিপক্ষে 2 বার একাধিক ম্যাচের টি-20 সিরিজ খেলেছে বাংলাদেশ। প্রথমবার 2021 সালে দেশে, দ্বিতীয়বার এবছর পাকিস্তানে। 2 সিরিজেই ধবল ধোলাই হয় বাংলাদেশ। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, সরকারের ভেতর আরেক সরকার। প্রথম আলোর গোল টেবিল আলোচনা, জুলাই গণঅভ্যুত্থান 1 বছরে অভিজ্ঞতা ও ভবিষ্যৎ শীর্ষক গোল টেবিলে বলা হয়, ভালো অভিজ্ঞতা অল্প, খারাপ অভিজ্ঞতাই বেশি। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যেসব কাজ দরকারি ছিল সরকার তার উল্টো যাত্রা করেছে। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে, আইসিইউতে এখনও 12 জন, 22 জনের মরদেহ শনাক্ত, 7টি মরদেহের পরিচয় এখনও অজানা, নিখোঁজদের স্বজনদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, ট্রমায় ভুগছে শিক্ষার্থীরা, উদ্বিগ্ন অভিভাবক, হতাহতের ঘটনায় 6 সদস্যের কমিটি গঠন। এছাড়া আছে সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতা নেপথ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন, হাসিনাকে ফিরিয়ে আনতে সচিবালয়ে স্লোগান দেওয়া সেই সাক্ষ্য গ্রেফতার। এছাড়াও 13 দলের সঙ্গে বৈঠক, পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে, প্রধান উপদেষ্টার মন্তব্য। এরপর আছে দৈনিক আমার দেশ। তাদের প্রধান শিরোনাম, জুলাই যোদ্ধাদের সেদিন সন্ত্রাসী বলেছেন তেলবাজ সাংবাদিকরা। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক, বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। এটি হচ্ছে তাদের দ্বিতীয় শিরোনাম, প্রধান উপদেষ্টার মন্তব্য নিয়ে। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, ইসি গঠন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না, রাজি বিএনপি, ঐক্যমতের সংলাপ, মেয়াদমূর্তির 90 দিন আগে বাছাই কমিটি গঠন। তাদের আরও একটি শিরোনাম, 12 বছরের নিচে হতাহত বেশি, নিহতদের মধ্যে 10 জন ছাত্র, 8 জন ছাত্রী, শিক্ষক 2, অভিভাবক 1। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনাম, সরকারের ব্যর্থতার কড়া সমালোচনা দলগুলোর, 2 দিনে 17টি দলের সঙ্গে মত বিনিময় প্রধান উপদেষ্টা। এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।